একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দেখো, দেখতে দেখতে আমরা ১০০তম সপ্তাহ পার করে আজ ১০১তম সপ্তাহে এসে পৌঁছলাম। আজ আবার একটা মঙ্গলবার, আর মঙ্গলবার দুপুর ৩:৩০ মানে সময়টা ভালোবাসার মরশুমের আরও একটা নতুন ভালোবাসার গল্পের। তাই আজকের নতুন গল্প নিয়ে আর অপেক্ষা না করে চলে এলাম। আজকের গল্প তবু ফেরা হলো না। গল্পের লেখক আমি প্রীতম, আর আজ গল্প পাঠে প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রীতম আর আমি অন্তরা। আজ গল্পের অন্যান্য চরিত্রে আমার আর অন্তরার সঙ্গে রয়েছে মৌটুসি। চলো এবার শুরু করব গল্প। তবে তার আগে আরও একবার মনে করিয়ে দিই, ভালোবাসার মরশুমের আরও একটা ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চা, যেখানে প্রতি শনিবার রাত্রি ১১টায় আমরা একটা করে হাড়হিম করা ভূতের গল্প নিয়ে হাজির হই। ওই গল্পের চ্যানেলের লিংক আমরা এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। যদি এখনও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের জন্য আরও একটা খুশির খবর, এবার থেকে ভূত চর্চায় আসতে চলেছে আরও একটা করে রহস্য রোমাঞ্চে ভরা গল্প। অর্থাৎ ভূত চর্চা এবার থেকে সপ্তাহে একদিন নয়, দুটো দিন তোমাদের গল্প শোনাবে, তবে সেটা সেপ্টেম্বর মাসের প্রথম থেকে। তাই আর দেরি না করে ভূত চর্চা সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো শুরু করি আজকের গল্প, তবু ফেরা হলো না। ঘুম আসছে না, তোর গলায় গান শুনলেই ঘুম আসবে। একটা গান শোনাবি প্লিজ? এখন আবার গান শুনবি? শরীর তো ভালো নেই রে, একটু রেস্ট কর না, চোখটা বন্ধ কর। রেস্টই তো করছি। শোনা না, ওই গানটা শোনা না প্লিজ। কোন গানটা? ওই যে আমার প্রাণের পরে চলে গেল কে। কেন এখন কেন হঠাৎ করে এই গানটা শুনতে চাইছিস? তুই এখনো আমাকে ভালোবাসিস? শুভাঙ্গী চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিচু স্বরে বলে, ভালোবাসা কি কখনো মরে? তাহলে আমি চলে গেলেও তোর ভালোবাসা অটুট থাকবে বল? শতদ্রু। শুভাঙ্গীর কোলে মাথা রেখে শুয়ে রয়েছে শতদ্রু। বাইরে সন্ধে নামছে। কলকাতার এক পুরনো পাড়ায় বড় হয়েছে শতদ্রু আর শুভাঙ্গী। ওদের দুটো বাড়ির মধ্যে মাত্র ১০-১২টা বাড়ির ব্যবধান। উত্তর কলকাতার পুরনো গলি, সরু সরু রাস্তা, শান্ত দুপুর, গায়ে গায়ে দাঁড়িয়ে থাকা বনেদি বাড়ি, চিলেকোঠার ঘর, সব মিলিয়ে একটা অন্যরকম নস্টালজিক ছোটবেলা কেটেছে দুজনেরই। মোটের উপর এইসব এলাকাগুলো দুপুরবেলায় থাকে ফাঁকা, কিন্তু বিকেলের পর যেন একেবারে অন্যরকম চেহারা নেয়। হকারের হাঁক ডাক, ঠেলা গাড়িতে ফুচকার দোকানের ঘন্টি, পাড়ার মোড়ের চপ ফুলুরির দোকানের তেলে ভাজার গন্ধ, সকাল হতেই মিষ্টির দোকানের কচুরি, সন্ধেবেলার মন্দিরের সন্ধ্যারতির ঘণ্টা, তার মাঝেই ফুটবল খেলতে নামা ছেলেদের হইচই। এই গলিরই একটা বাড়ির বারান্দায় বসে থাকত শুভাঙ্গী। পরনে টুকটুকে লাল ফ্রক, চুলের দুদিকে বেঁধে রাখা ফিতে, হাতে সবসময় একটা বই। তার পড়ার অভ্যাসটা সবারই চোখে পড়ার মতো। এই পাড়ার বয়স্করা বলতো
এই মেয়েটা বড় হয়ে পাড়ার মুখ উজ্জ্বল করবে। কিন্তু ঠিক সেই সময়ে গলির অন্য প্রান্ত থেকে হই হই করতে করতে বাড়ি ফিরত শতদ্রু। কাঁধে স্কুল ব্যাগ, এক হাতে ব্যাট আর মুখে দুষ্টু হাসি। স্কুল ইউনিফর্মের শার্টের বাটন খোলা, এলোমেলো চুল, বিধ্বস্ত চেহারা। আজ পেন্সিল বক্স হারিয়ে বাড়ি ফিরছে তো কাল জামার পকেট ছেঁড়া। আজ ব্যাগের চেন খারাপ হয়ে যাচ্ছে তো কাল জুতো ছিঁড়ে যাচ্ছে। নানান রকম চঞ্চলতা আর দুষ্টুমিতে ওর বাড়ির লোকেদের একেবারে নাজেহাল অবস্থা হয়ে থাকতো। একেবারে উড়নচণ্ডী ছেলে একটা। পাড়ার বড়রা মশকরা করে বলতো, অবিনের ছেলেটা আস্ত একটা বাউন্ডুলে তৈরি হচ্ছে। পড়াশোনায় তো বিন্দু বিসর্গ মন নেই, তবে হ্যাঁ, মন কিন্তু খুব ভালো। পাড়ার বড়দের হঠাৎ করে শরীর খারাপ হলে, ভর দুপুরবেলা কারোর বাড়ি হঠাৎ অতিথি চলে এলে, কিংবা মাঝ রাতে পাড়ার কেউ খুব অসুস্থ হলে আগে ছুটে আসতো শতদ্রু আর ওর দলবল। তবে এখন সেসব দলবল আর নেই। তারাও নিজেদের মতো পড়াশোনা করে উত্তর কলকাতার এই ঘিঞ্জি অঞ্চল ছেড়ে গ্রেটার কলকাতার বিভিন্ন জায়গায় নতুন নতুন গজিয়ে ওঠা ফ্ল্যাট কিনে শিফট করেছে। কেউ বা পাড়ি দিয়েছে বিদেশে, সেটেল করেছে সেখানেই। কিন্তু শতদ্রু এখনো সেই উত্তর কলকাতার বাড়িটা আঁকড়ে বসে আছে। সেই ছোটবেলা থেকেই ও শুভাঙ্গীকে দেখলেই খুনসুটি শুরু করে দিত। ওই শুভ, আবার বই পড়ছিস? সারা দিন বই নিয়েই পড়ে থাকিস। আরে বাবা, একটু বাইরে বেরো, না হলে বাইরেটা কেমন দেখতে হয় সেটাই তো কোনোদিনও বুঝে উঠতে পারবি না। শুভাঙ্গী চোখ পাকিয়ে উত্তর দিত, তুই না একেবারে বোকা। সবাই তোকে বলছে খেলাধুলা ছেড়ে একটু পড়াশোনা কর, আর তুই উল্টে আমাকে জ্বালাচ্ছিস। এরপর আবার দুজনেই হাসতে হাসতে পাশাপাশি হাঁটতো স্কুল থেকে বাড়ি ফেরার পথে। ওদের সম্পর্কটা ছিল ঠিক যেমনটা শৈশবের বন্ধুত্ব হয়, কখনো ঝগড়া, কখনো মান, কখনো কেবল নির্ভরতা, কখনো দুষ্টুমি, আবার কখনো মন কেমন করা, ঠিক তেমনই। শতদ্রু আসলে পড়াশোনায় খারাপ ছিল না, কিন্তু মন বসতো না। টিফিন পিরিয়ডে ক্লাস থেকে হাওয়া হয়ে যেত। কখনো লাইব্রেরিতে ঢুকে রবীন্দ্রনাথ বা জীবনানন্দের কবিতা পড়তো, আবার কখনো মাঠে ফুটবল খেলতে নেমে যেত। সব থেকে বড় গুণ ছিল বেশ ছন্দ মিলিয়ে কবিতা লিখতে পারত ছেলেটা। মাঝে মাঝে তো মজা করে শুভাঙ্গী শতদ্রুকে বলতো, তুই কবি হবি। শুভাঙ্গী ঠিক উল্টো। স্কুলের পরীক্ষায় সব সময় প্রথম 3 মধ্যে। টিচাররা প্রায়ই শতদ্রুকে বলতো, দেখ, শুভাঙ্গীর মতো হলে তুইও অনেক দূর এগোতে পারবি। শতদ্রু হাসি মুখে জবাব দিত, শুভাঙ্গী এগোলেই আমি ওর পিছন পিছন এগিয়ে যাব। ক্লাসের বাকি বন্ধুরা জানতো, যতই খুনসুটি হোক না কেন, শুভাঙ্গী আর শতদ্রু একে অপরকে ছাড়া কেউ কিছুই নয়। পড়াশোনা, নোট থেকে শুরু করে টিফিন ভাগাভাগি করা, পরীক্ষার সময় একে অপরকে সাহায্য করা, বা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে জুটি বেঁধে নাটক করা, সব কিছুতেই ওরা একসঙ্গে। ক্লাস 11-এ ওঠার পর থেকে ওদের সম্পর্কটা যেন একটু অন্য রকম রং নিতে শুরু করলো। একদিন লাইব্রেরির সামনে দাঁড়িয়ে শতদ্রু বলল, শুভ, তুই জানিস জীবনানন্দ লিখেছিলেন, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। আমার মনে হয় আমি যদি কোথাও চলে যাই, আবার তোকে দেখতেই ফিরে আসব। আর এসে কি বলবো জানিস, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা। থাক, অনেক কাব্য হয়েছে। এখন না কেমিস্ট্রিটা ভালো করে তৈরি করার সময়। অর্গানিক কেমিস্ট্রির অনেক ইকুয়েশন এখনো কিন্তু মুখস্থ করতে পারছিস না। আমার কিন্তু তৈরি হয়ে গেছে, পরে কিন্তু বলতে আসবি না। দেখেছিস কেমন বেরসিক। আরে বাবা, আমি তো কেমিস্ট্রিটাই তৈরি করছি, তোর সাথে কেমিস্ট্রি তৈরি করছি। অর্গানিক কেমিস্ট্রি কোথায় লাগে? এত বড় বড় কথা বলিস কেন? আগে নিজের পড়াশোনাটা শেষ কর। পরীক্ষার রেজাল্টে যদি নাম্বার কম আসে, তাহলে অবিন কাকুর বেতের লাঠিটা মনে আছে তো? এই শোন, বাড়ির ভেতরে অবিন কাকু আর লক্ষ্মী কাকিমা, আর বাইরে হচ্ছিস তুই শুভাঙ্গী দিদিমা। এদের জ্বালায় তো আমি অস্থির হয়ে উঠেছি রে। উফ, জলে কুমির, ডাঙায় বাঘ, কি দুর্বিষহ অবস্থা আমার। হ্যাঁ, পরীক্ষার রেজাল্টটা খারাপ হোক
অবস্থা আরো দুর্বিষহ হবে। তখন দেখিস ওই বেতের লাঠি যদি তোর পিঠে না ভেঙেছে। আরে বাবা, তুই আছিস তো, ঠিক রেজাল্ট ভালো হয়ে যাবে। এই শোন, আমার না ওই শুধু পাশ করলেই যথেষ্ট। হ্যাঁ, ওসব ভালো রেজাল্ট করে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং তুই পড়ে নিস, আমি তো কবি হব। হ্যাঁ তাই তো, তুই রবীন্দ্রনাথ হবি, নোবেল প্রাইজ জিতবি, তারপর তোকে দেশ বিদেশ থেকে আমন্ত্রণ জানানো হবে। এইসব দিবা স্বপ্ন দেখে যা তুই। হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? কারণ এসব নির্বোধের মতো সব স্বপ্নগুলো তুই ছাড়া আর কেউ দেখতে পারে না, সেটা আমি খুব ভালো করেই বুঝি। এবার একটু বাস্তবে ফিরে আয়, পরের মাসে কিন্তু প্রি টেস্ট, তারপর পুজোর ছুটিটা মিটলে কিন্তু টেস্ট। উফ, আর ভাল লাগে না, সারাদিন সেই এক পড়া পড়া পড়া। শতদ্রু খুনসুটি করলেও শুভাঙ্গীর ধমক ধামকে কিন্তু সিধে হয়ে গিয়েছিল। বাবা মাকে কতটা মানত না মানত জানা নেই, তবে শুভাঙ্গীর কথা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করত। ও তো একসময় বুঝতেই পারছিল না এটা কি শুধুই বন্ধুত্ব নাকি তার চেয়ে গভীর কিছু। কলেজে ঢোকার পর দুজনেই একেবারে আলাদা জগতে পা রাখলো। নতুন বন্ধু, নতুন পরিবেশ, তবু ক্লাস শেষে একসঙ্গে ফেরাটাই ছিল রোজকার রুটিন। কলেজ ক্যান্টিনে এক কাপ কফি, ভাগাভাগি করে খাওয়া, পরীক্ষার আগের রাতে টেলিফোনে ঘন্টার পর ঘন্টা নোট নিয়ে আলোচনা করা, বা পাড়ার লাইব্রেরির সামনে বেঞ্চে বসে গল্প করা, সব কিছুর মধ্যেই এক অদ্ভুত উষ্ণতা ছিল। একদিন গ্রীষ্মের ছুটিতে সন্ধেবেলা পাড়ার মাঠে বসেছিল দুজন, চারপাশে আলো আঁধারি, দূরে আলতো আলতো ঝিঁঝি পোকার ডাক। শতদ্রু অনেকক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, শুভ, জানিস তো আমি তোকে না শুধু বন্ধু ভাবতে পারি না। শুভাঙ্গী অবাক হয়ে তার দিকে তাকালো, চোখে মুখে দ্বিধা, তবু কোথাও যেন একটা নরম হাসি লুকিয়ে আছে। তুই কি এসব সিরিয়াসলি বলছিস? হ্যাঁ, আমি তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আমিও তোকে ছাড়া কিছু ভাবতে পারি না। আসলে তুই ছাড়া আমার কেই বা বন্ধু আছে বল? শুভ, আমি কিন্তু শুধুমাত্র আমাদের সম্পর্কটাকে আর বন্ধুত্বের নামে ভাবতে পারছি না। আমি কিন্তু আমাদের সম্পর্কটা নিয়ে সিরিয়াস। মানে, আমরা কলেজ পাশ করার পর ঠিকঠাক কেরিয়ারে সেটেল করলে বিয়ে করতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই করতেই পারি। ছোটবেলার স্বপ্ন জানিস, বেনারসি পরবো, সিঁদুর শাঁখা পরবো, বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, একটা সুন্দর সংসার হবে। এই 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 এক মিনিট, তারা সব ঠিক ছিল, ওই বাচ্চা কাচ্চা ব্যাপারটা কিন্তু বাদ দিতে হবে। ওসব আমি টলারেট করতে পারবো না। ছি, এই আবার কি কথা? সংসার করব আর বাচ্চা কাচ্চা হবে না, তাই কি হয়? দেখ, তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু এতে বাচ্চা কাচ্চা আসছে কোত্থেকে শুনি? আমাদের ভালোবাসার একটা চিহ্ন রেখে যেতে হবে না আমাদের পরবর্তী প্রজন্ম, যাদের মনের মধ্যে তোর আমার ভালোবাসার স্পর্শগুলো লেগে থাকবে। ধুর, কি যে বলিস! একসঙ্গে জীবনটা কাটাবো, মজা করব, ঘুরে বেড়াবো, এই তো অনেক। তোর এখনো ম্যাচুরিটি হতে দেরি আছে। কলেজে যেমন ক্লাস করছিস কর, তার থেকে বেশি তোকে আর কিছু ভাবতে হবে না এখনই। সেই দিনটার পর থেকে ওদের সম্পর্কটা অন্য একটা মানে পেল। বন্ধুত্বের জায়গায় বসে গেল এক অদ্ভুত মধুর ভালোবাসা। শুভাঙ্গীর পরিবার প্রথমে একটু দ্বিধা করলেও পরে রাজি হয়ে গেল। শতদ্রুর পরিবারও তেমন আপত্তি করল না। সবাই জানতো দুজনের সম্পর্ক কতটা গভীর। বিয়েটা ছিল খুব সাধারণ, ছোট প্যান্ডেল, পাড়ার লোকজন, বন্ধু বান্ধব, হাসি খুশি আড্ডা, কিন্তু ওদের চোখে মুখে ছিল পরিপূর্ণ সুখের আলো। বিয়ের রাতে শতদ্রু মজা করে বলল, শুভ, আমি কিন্তু তোকে আজই বলে রাখলাম, এবার থেকে তুই আমাকে পড়াশোনা করার জন্য আর বকতে পারবি না। আর আমি তোকে ওয়ার্ন করলাম, আজ থেকে তুই আমাকে বই পড়ার জন্য টিজ করবি না। ঠিক আছে, ডান। তাই হাসি ঠাট্টার মধ্যেই শুরু হলো নতুন সংসার। তাহলে ফাইনালি তোর সংসার করার স্বপ্ন সত্যি হলো তো? কিন্তু এবার সংসার আর কাজ কি করে ব্যালেন্স করবি? ঠিক হয়ে যাবে মিস্টার। অফিস যাব, সংসার করব,
তুই আমি দুজনে মিলে রান্না বান্না করব। ছুটির দিনে দুজন মিলে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা, জামা কাপড় কাচা সব কিছু করব। পারবি না? কে বলেছে পারবো না? আলবাত পারবো। শোন, আমরা না পালা করে রান্না করব, কেমন? এই ধর, আজ তুই বিরিয়ানি করলি, কাল আমি পোলাও বানাবো। উড়ে আমার পেটুকরাম রে, রোজ বিরিয়ানি আর পোলাও হবে বুঝি? এই শোন, আমার অফিস বেরোনোর আগে ওই ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত খেয়ে বেরোতে হবে। পোলাও, বিরিয়ানি, মাটন এসব মাসে একদিন, হ্যাঁ? না হলে শরীর খারাপ হবে তো। ও, তার মানে তুই এখন থেকে পড়াশোনার জন্য না বকলেও খাওয়া দাওয়ার জন্য এসব বকতেই থাকবি না? হ্যাঁ, করবই তো। তোর শরীর ঠিক না থাকলে চলবে কি করে? আজে বাজে খেয়ে দে কিরকম ভুঁড়ি বানিয়েছিস দেখেছিস? যাচ্ছে তাই একেবারে। এরপর ছেলেপিলে যখন হবে তখন তো তোর ওই বুড়ির ওপর উঠে নাচানাচি করবে, ভালো লাগবে। এই 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 সব ঠিকঠাক চলছিল, আবার আজকের দিনে এসব ছেলেপিলের কথা কেন আসছে? তুই না এখনো বাচ্চাই রয়ে গেছিস। ওরে বাবা, আমরা সংসার করছি, এবার তো সবাই আমাদের পরবর্তী প্রজন্মকে এক্সপেক্ট করবে। এখন না হোক, দেখ 2-3 বছর বাদে হলেও তো আমাদের একটা ফুটফুটে সন্তান হবে, তোকে বাবা বলে ডাকবে, তোর মজা হবে না? না, কোনো এক্সট্রা ঝুট ঝামেলা আমার ভালো লাগে না, এই কিন্তু আজই বলে দিলাম তোকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর আজকের দিনে রাগ করে নাক ফুলিয়ে বসে থাকতে হবে না। বিয়ের পর প্রথম কয়েক বছর যেন রূপকথার মতো কেটেছিল। ছুটির দিনে সিনেমা দেখা, শহরের বাইরে ছোটখাটো ট্রিপে যাওয়া, পাড়ার বন্ধুদের নিয়ে আড্ডা, সব কিছুতেই মিশে থাকতো ভালোবাসা। শুভাঙ্গী অফিসের কাজ সামলাতো, পাশাপাশি সংসারকে সুন্দর করে সাজিয়ে রাখতো। শতদ্রু মাঝে মাঝে রাত করে বাড়ি ফিরলেও হাতে করে নিয়ে আসতো লাল গোলাপ বা প্রিয় মিষ্টি। বন্ধুরা প্রায় মজা করে বলতো, তোমরা দুজন একেবারে ফিল্মের হিরো হিরোইন। পাড়ার বয়স্করা দেখলে মাথা নাড়ত, এরা দুজন স্বর্গে তৈরি জুটি একেবারে, রাজজোটক। আর শুভাঙ্গী, শতদ্রু নিজেরাও বিশ্বাস করত, যতদিন বাঁচবে একসঙ্গেই বাঁচবে। ধীরে ধীরে শুভাঙ্গী নতুন সংসারের দায়িত্ব নিয়ে ব্যস্ত হয়ে উঠল। সকালে অফিস যাওয়ার আগে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে দুজনের জন্য টিফিন গুছিয়ে রাখা, আর রাতে অফিস থেকে ফিরে ছোট্ট সংসারটাকে গোছগাছ করা। শতদ্রু তখনও একই রকম বোহেমিয়ান। অফিসে সময় মতো গেলেও কাজের বাইরে কবিতা লেখা, গঙ্গার ঘাটে ঘাটে ঘুরে ঘুরে ফটো তুলে বেড়ানো, এদিক সেদিক নানান রকম স্ট্রিট ফুড খেয়ে বেড়ানো, আর বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা, এগুলোই তার আসল প্যাশন। তবুও ওদের মধ্যে বোঝাপড়া ছিল অদ্ভুত রকমের। রাতে খাওয়ার টেবিলে বসে শুভাঙ্গী মাঝে মাঝে বলতো, শোনো, কাল অফিসে কিন্তু আমার প্রচুর কাজ। তুমি সকালে একটু আগে উঠবে তো? আমি টিফিন গুছিয়ে চা করে ফেলবো, কিন্তু কালকে রান্নাটা একটু তুমি দেখে নিও। হ্যাঁ, আমি না হয় রাত্রিবেলা আলু কেটে রাখছি, একটু ঝোলঝোল আলু পোস্ত করবে, আর ফ্রিজে মাছ আছে, মাছ ভাজা আর ডাল খেয়ে নিতে পারবে না? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, কোনো চিন্তা নেই। আর শোনো, তোমাকে ওই আলু কেটে রাখতে হবে না, কাটা আলু কেমন যেন কালো কালো হয়ে যায়, ও সকালে উঠে আমি ঠিক আলু কেটে নেব। ঠিক আছে, তাহলে আমি না হয় পোস্তটা বেটে রাখছি। সেটাও করতে হবে না, আমি কালকে ভাত, ডাল, আলু পোস্ত, মাছ ভাজা সব রান্না করে নেব, তাড়াতাড়ি উঠে পড়ব। কালকে আমার অফিসে না না অত চাপ নেই, একটু দেরি করে গেলেও চলবে। তুমি বরং একটু বেলা করে ঘুমিও। এই না না না, খুব বেলা নয়, ওই মোটামুটি 8টা 8:30টার মধ্যে উঠে পড়বো, তারপর আমি টিফিন আর চাটা তৈরি করব। ওটা কিন্তু তুমি করবে না। চা বানানোই যদি ভালোবাসার এক্সপ্রেশন হয়, তবে না হয় তুমি তাই করো। হ্যাঁ, আমি সব জোগাড় করে রেখেছি, কালকে টিফিনে আলুর পরোটা আর সঙ্গে আমের আচার দিয়ে দেব। আচ্ছা, তাই হবে। এখন নাও তো, তাড়াতাড়ি খাওয়া শেষ করে ঘুমোতে চলো। এমনই ছোট ছোট মিষ্টি বোঝাপড়াতেই সংসার ভরে থাকত। শুভাঙ্গীর অফিসে চাপ ছিল অনেক। ও একটা প্রাইভেট কোম্পানিতে ফাইন্যান্স সেকশনে কাজ করত। প্রতিদিন ফাইলের পাহাড় সামলাতে সামলাতে মাথা ঝিমঝিম করলেও বাড়ি ফেরার সময় যেন ভেতর থেকে নতুন এনার্জি বেরিয়ে আসত, কারণ শতদ্রু অপেক্ষা করছে ওর জন্য। কিছুক্ষণ আহিরিটোলা ঘাটে বসে মাটির ভাঁড়ে গরম ধোঁয়া ওঠা চা খেয়ে ফিরতি পথে একটু আলুর চপ, একটু মুড়ি এসব কিনে নিয়ে একসঙ্গে বাড়ি ফেরার যে আনন্দটা, সেটা সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত যেন একই রয়ে গেছে।
একদিন রাত 9টার পর বাড়ি ফিরল শুভাঙ্গী। হাতে ল্যাপটপ ব্যাগ, চোখে ক্লান্তি। দরজা খুলতেই দেখল শতদ্রু কবিতার ডায়েরি হাতে বসে রয়েছে। আজ মেঘের ডাকে দিইনি সারা তুমি আসবে বলে, কপট রাগে ক্ষণিক আগে যাবেই যদি চলে, তবে কেন এলে আমায় একটু ভালোবাসার ছলে? তুমি না একেবারে পাগল। আমি এত ক্লান্ত আর তুমি এখন আমাকে কবিতা শোনাচ্ছ? আমার মাথায় গিজ গিজ করছে হিসেব। কত ফাইল চেক করলাম সারাদিন জানো? শতদ্রু কবিতার ডায়েরিটা তাড়াতাড়ি বন্ধ করে টেবিলের উপর রেখে বলল, শোনো শোনো, সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে দেওয়ার জন্য এই কবিতাগুলোই যথেষ্ট। কবিতা মনের ক্লান্তি দূর করে, জানো না শুভ? শুভাঙ্গী চেয়ারে বসে পড়ল আর শতদ্রু তার পায়ে হাত বুলিয়ে দিল। দুজনের মধ্যে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে গেল। শতদ্রু মাঝে মাঝে অকারণে ফুল নিয়ে আসত, কারণে বা অকারণে, প্রয়োজনে বা অপ্রয়োজনে। না না, তার জন্য কোনো অকেশন তো প্রয়োজন হতো না। কখনো বা লাল গোলাপ, কখনো আবার জুঁইয়ের মালা। শুভাঙ্গী অবাক হয়ে জিজ্ঞেস করত, এ কি, আজ আবার ফুল কেন? কারণ আমার মনের বাগান ফুল ছাড়া ফাঁকা লাগে। শুভাঙ্গী রাগ দেখালেও ভেতরে ভেতরে মন ভরে যেত, তবে মুখে বলতো, কিছু নাটক শিখেছিস? ছোটবেলা থেকে আজ পর্যন্ত এক নাটক চলছে। আরে কি দরকার ছিল তোর আইটি সেক্টরে চাকরি করার? এখন তো মনে হয় তুই কবিতা লিখলেই পারতিস। আমি না হয় কষ্ট করে সংসারটা চালিয়ে নিতাম। এই 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 তুই তো কারি কেন? এখন না আমরা বড় বউ? গিন্নি, এখন আমরা ওগো হ্যাঁ গো করে কথা বলবো, নো তুই তো কারি। বাজে নাটক সব। দুধ, যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। লুচি করেছি রাত্রে, সঙ্গে তোর পছন্দের সাদা আলুর চচ্চড়ি। আহা, তাহলে তো জমে যাবে। এই নে, আমি ফিশ ফ্রাই নিয়ে এলাম গিরিশ পার্ক মোড় থেকে, তোর সেই পছন্দের দোকানের। রোজ রোজ এত তেলে ভাজা খেয়ে যাচ্ছিস, দেখবি যেদিন কোলেস্টেরল হবে বুঝবি মজা। হৃদয় কোলেস্টেরলে আক্রান্ত হলে তুই তো ঠিক করে দেওয়ার জন্য রইলি। এই তুই গেলি? হ্যাঁ, ঠিক এভাবেই চলতে থাকতো এক একটা কর্মব্যস্ত অথচ খুশিতে ভরপুর সকাল থেকে রাত। রবিবার দুপুরে দুজনে একসঙ্গে রান্না করত। শুভাঙ্গী ভাত ডাল চিকেন সামলাতো আর শতদ্রু পেঁয়াজ কাটতে গিয়ে চোখ মোছার ভান করে হাসাতো। আহা, সংসারের জন্য পেঁয়াজ কাটছি, দেখলি আমি কতটা সংসারী হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তুই সংসারী হলে তো আমি মিস ইউনিভার্স হয়ে যাব। তুই তো এমনিতেই মিস ইউনিভার্স, আমার বউ সব থেকে সুন্দরী। এই থাক, আর অত নাটক করতে হবে না। আশেপাশের বাড়ি থেকে শুনতে পেলে কি বলবে? হ্যাঁ কেন, কি বলবে? আরে বাবা, আমি আমার নিজের বউকে প্রশংসা করছি, তাতে কার গাত্রদাহ হবে? হ্যাঁ, তুই ভুলে যাচ্ছিস এটা উত্তর কলকাতার একটা জনবসতিপূর্ণ পাড়া। এখানে তুই এ ঘরে নিঃশ্বাস ফেললে ও ঘরে শোনা যায়। ব্যাস, এইভাবে তো বাঁচা দায়। চল আমরা তাহলে এখান থেকে দূরে কোথাও গিয়ে একটা ফ্ল্যাট কিনে ফেলি। খেপেছিস? এই ছিল তোর মনে? এখানে তোর বাবা মা, আমার বাবা মা সব একা পড়ে থাকবে? একদম নয়, একেবারেই ওটা হচ্ছে না। এখানেই জন্মেছি, এখানেই মরবো। নাও তাহলে আর কি, এখন গলার ভলিউম লো করে ফ্রেশ হতে যাই। এভাবেই খুনসুটি চলতেই থাকতো। তবে সব সময় যে ব্যাপারটা মিষ্টি ছিল তা নয়। শতদ্রু অনেক রাত করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ফিরত। তেমনই এক রাতে দরজা খোলার সময় শুভাঙ্গী রেগে গিয়ে বলল, এভাবে আর কতদিন চলবে? হ্যাঁ, আমি সকাল থেকে অফিস বাড়ি সব সামলাই, আর তুমি মাঝরাত করে বাড়ি ঢুকছো? সংসার বলে কিছু বোঝো? হো, সংসার মানে কি শুধু ৮টা-৯টার রুটিন? আরে বাবা, আমি একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে সমস্যা কোথায় বলো তো? সমস্যা হলো তুমি দায়িত্ব নাও না। এরপর বাচ্চা কাচ্চা হলে তার দায়িত্ব কে নেবে শুনি? তখন ও রাত্রি করে বাড়ি ফিরলে তার স্কুলের হোমওয়ার্ক, পড়াশোনা এগুলো কে করাবে? আমি কিন্তু অফিস থেকে বাড়ি ফিরে বাচ্চার দায়িত্ব সব এক হাতে সামলাতে পারবো না। শতদ্রু থমকে গেল, একটু চুপ করে থেকে তারপর বলল, এখনই এসব ভেবো না তো, আমাদের হাতে এখনো অনেক সময় আছে। হ্যাঁ সেই তো, অনেক সময় আছে। আমরা বুড়ো বুড়ি হব, রিটায়ার করব, তারপর তো বাচ্চা কাচ্চা নিয়ে ভাববো, তাই না?
সেই এক কথা, শুধু শুধু। আরে বাবা, বাচ্চা সামলানো চারটিখানি ব্যাপার নয়, বলে দিলেই তো আর হলো না। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, এবার থেকে একটু সংসারে মনটা দাও। বয়স বাড়ছে আমাদের, অতএব বাচ্চা কাচ্চা নিয়ে ভাবার সময় এসেছে। শুভ, আমি কিন্তু তোকে অনেকবার বলেছি, এসব বাচ্চা কাচ্চা নিয়ে ভাবার মানসিক পরিস্থিতি আমার তৈরি হয়নি। আমি একেবারেই এসব দায়িত্ব নেওয়ার জন্য একদম প্রস্তুত নই। কথাটা বলে শোবার ঘরের দিকে চলে গেল শতদ্রু। শুভাঙ্গী দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে বলল, এই মানুষটা কি কোনো দিনও দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হবে না? আশ্চর্য তো, ছেলে মানুষই হয়ে থাকবে নাকি সারা জীবন? কিন্তু ঝগড়া যতই হোক, পুজোর সময় এলে আবার সব ভুলে যেত দুজনেই। শারদিয়া আসলেই শতদ্রু শুভাঙ্গীকে নতুন শাড়ি উপহার দিত, আর শুভাঙ্গী তার জন্য নতুন পাঞ্জাবি কিনত। এক বছর বিজয়ার দিন পাড়ার মাঠে দুজনকে একসঙ্গে দেখে একজন বলেছিল, দুজনকে দেখে মনে হয় প্রেম আর বিয়ের মধ্যে কোনো ফারাক নেই। শতদ্রু হেসে উত্তর দিয়েছিল, ফারাক আছে ভাই, প্রেমে ক্যান্ডেল লাইট ডিনার থাকে, আর বিয়েতে মাসিক বিদ্যুতের বিল, বিস্তর ফারাক। সবাই হেসে উঠেছিল। শুভাঙ্গী মজা করে গুঁতো মেরেছিল ওর পেটে। কয়েক বছর কেটে গেল, অফিসের চাপ বাড়ল, সংসারের খরচও বাড়তে লাগলো। শুভাঙ্গী খুব যত্ন নিয়ে সব সামলালেও তার ভেতরে ভেতরে একটা চাহিদা বাড়ছিল, মাতৃত্বের। এক সন্ধ্যায় খাবার টেবিলে বসে শুভাঙ্গী আস্তে আস্তে বলল, শোনো, আমার মনে হয় এবার আমাদের একটা বাচ্চা নিয়ে নেওয়া উচিত। শতদ্রু মাথাটা নামিয়ে একটু হেসে বলল, এখনই কেন? আমাদের তো অনেক সময় আছে। আমি চাই না এত তাড়াতাড়ি দায়িত্বে জড়াতে। তুমি কি সব কিছুকেই খেলনা ভাবো? সংসার কি শুধু রোম্যান্সে হয়? আমার দুনিয়াটা একটু অন্যরকম। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীন থাকতে চাই। স্বাধীনই যদি থাকতে চাইবে তাহলে বিয়ে করেছিলে কেন? জানো না, বিয়ে করা মানে একরকম দায়িত্ব নেওয়া। বিয়ে করা মানে একে অপরের পাশে থাকা, একে অন্যের চাহিদা মেটানো। আমি কি তোমার পাশে থাকি না শুভ? কোন দায়িত্বটা বলো? আজ পর্যন্ত কোন দায়িত্বটা আমি অস্বীকার করেছি? রোজ তো একসঙ্গে সব কাজ ভাগাভাগি করে নিই। শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রেই আমি। সংসারে ওটাও একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা কবে বুঝবে তুমি? আর তাছাড়া এবার বাড়ির আত্মীয় স্বজন গুরুজনরা সবাই বলা বলি শুরু করবে। সবাই বলা বলি শুরু করবে বলেই আমাদের একটা দায়িত্ব নিয়ে নিতে হবে হঠাৎ করে? হঠাৎ করে নয়, আমাদের বিয়ে হয়েছে আজ প্রায় 4 বছর হতে চললো, আর কত দেরি? আমাদের একসঙ্গে থাকার মাত্র 4টে বছর কেটেছে শুভ। এখনই এত তাড়াহুড়োর কি আছে? যাক না গো, আর কটা দিন যাক না, তারপর যদি মানসিকভাবে প্রস্তুত হতে পারি তাহলে না হয়। 4 কেন, 40 বছর হয়ে গেলেও মনে হয় না তুমি মানসিকভাবে প্রস্তুত হতে পারবে বলে। এবার তো আমার নিজেরই ডাউট হচ্ছে, তুমি আদৌ বাচ্চা নেবে তো কোনোদিন? প্রচণ্ড রাগে হঠাৎ প্রথম দিন খাবারের থালাটা ডাইনিং টেবিলে রেখে উঠে পড়ল। দুজন বিছানার দুধারে মুখ রেখে দু চোখের পাতা এক না করে গোটা রাত্রি জেগে কাটালো, অথচ কেউ কথা বলল না কারোর সঙ্গে। তবু এই ঝগড়ার মাঝেও ওদের মধ্যে টান কমেনি এতটুকু। শতদ্রু কোনো কোনো রাতে কবিতা পড়ে শোনাতো শুভাঙ্গীকে। আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। জানিস, এই লাইনটা যেন শুধু তোকে নিয়েই লেখা। তুমি এসব বললেই আমার রাগ ভেঙে যায়। ওই কবিতাটা তোর মনে আছে? কোন কবিতাটা? সেই যে জয় গোস্বামীর ঈশ্বর আর প্রেমিকের সংলাপ। বলো, কি বলবে আদালত? কিছু বলবে কি এরপরও? যাও, আজীবন অশান্তি ভোগ করো। হ্যাঁ, সেই তো, অশান্তি ভোগ করছি। এভাবেই ওদের সংসারটা চলতে লাগলো। কখনো ঝগড়া, কখনো মিষ্টি খুনসুটি, কখনো আবার নরম প্রেমে ভরে ওঠা। শুভাঙ্গী ভেতরে ভেতরে জানত শতদ্রু হয়তো পুরোপুরি সংসারী হতে পারবে না কোনোদিন। তবু প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে ওরা দুজনেই একে অপরকে আঁকড়ে ধরেছিল। বিয়ের পর
সেই প্রথম 5-6 বছর ছিল একেবারে রঙিন। কখনো সিনেমার মতো হাসি, কখনো ঝগড়ার মতো কান্না, আর তারই মাঝে একে অপরের হাত ধরে থাকার প্রতিশ্রুতি। ঘর অন্ধকার, রাত প্রায় 10টা। ডাইনিং টেবিলে শুভাঙ্গী ভাত বেড়ে বসে রয়েছে। শতদ্রু তখনও আসেনি। আজকাল বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডাটা একটু বেড়ে গেছে। কবিতা চর্চা, কফি হাউসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প, এসব নিয়ে মেতে থাকতে ভালোবাসে ছেলেটা। আর অন্যদিকে শুভাঙ্গী যেন আরও বেশি করে সংসারী হয়ে পড়েছে। সংসারের প্রত্যেকটা খুঁটি নাটি বিষয়ে যেন আজকাল বড্ড বেশি ভাবায় ওকে। কলিং বেলটা বাজতেই শুভাঙ্গী রাগ সামলাতে না পেরে দরজা খুলল। এত রাতে ফিরছো? জানো আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? আরে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা হচ্ছিল। কি এমন হয়েছে তাতে? প্রতিদিনই তো একই হচ্ছে। সংসার বলে কিছু নেই তোমার কাছে। আচ্ছা, সংসার মানেই কি এই এক বাঁধা ধরা রুটিন? হ্যাঁ, একটু ঘোরা নেই, বেড়ানো নেই, একটু খোলা হাওয়ারও তো দরকার। তুমি স্বাধীনতা মানেই দায়িত্ব জ্ঞানহীনতা বোঝো। দায়িত্ব নিচ্ছি তো, দুজনে মিলে সব কাজ করছি, সমস্ত খরচা দুজনে মিলে ভাগাভাগি করে নিচ্ছি। তুমি যা বলছো সেটাই করার চেষ্টা করছি। আর কি চাই? একটা সন্তান চাই। এই বাড়িটা বড্ড ফাঁকা লাগে, আর আর ভালো লাগে না আমার। অফিস থেকে ফিরে এসে তোমাকে দেখতে পাই না, বড্ড ফাঁকা লাগে আমার। এখনই এসব ভাবছো কেন? আমি তো বলেছি অনেকবার আমি প্রস্তুত নই। তোমার কোনো কিছুতেই প্রস্তুতি নেই, সবকিছু নিয়েই খেলা। জীবনটা এত বোহেমিয়ান হয়ে কাটালে চলে? জীবনটাকে বড্ড বেশি জটিল করে ভাবছো শুধু। আমরা শেষ কবে একসঙ্গে বেড়াতে গেছি বলতে পারবে? সেই লাস্টবার পুরী, আর তারপর একবার ওই নবদ্বীপ মায়াপুর। দেখো, আমাদের জীবনে তো এখনো পর্যন্ত কোনো পিছু টান নেই। দুজনে যা ইনকাম করি তাতে কিন্তু আমরা প্রত্যেক মাসে অন্তত একটা ছোটখাটো ট্রিপ করতেই পারি। একঘেয়ে জীবন কার ভালো লাগে বলো তো? ও আচ্ছা, আজকাল আমার সঙ্গে সময় কাটানো, বাড়িতে ফিরে একটু বেশিক্ষণ আমাকে সময় দেওয়া, এসব একঘেয়ে লাগে, তাই না? এমনটা আমি কখন বললাম শুভ? আমি কিন্তু বলছি আমাদের দুজনের ভালোর জন্য। এই তো বলেছিলে তোমার ফাঁকা ফাঁকা লাগে, চলো না কটা দিন কোথাও ঘুরে আসি অফিস ছুটি নিয়ে। বললেই তো আর অফিস ছুটি নিয়ে নেওয়া যায় না। তুমি দায়িত্ব জ্ঞানহীন হতে পারো, আমার দায়িত্ব কর্তব্য বোধ কিছুটা বেশি। খাবার রেডি আছে, চলে এসো। কথা বাড়ালো না শতদ্রু। এত ভালোবাসে দুজন দুজনকে, অথচ এই একটা বিষয়ে যেন দুজনে একে অন্যের বিপরীত মেরুতে দাঁড়িয়ে। আবহাওয়া বেশ উত্তপ্ত। কয়েকদিন পর রবিবার সকাল। শুভাঙ্গী জামা কাপড় গুছোচ্ছে, শতদ্রু পত্রিকা পড়ছে আর মনে মনে শব্দছক মেলানোর চেষ্টা করছে। শুনছো, আমি ভাবছি একটা বাচ্চাকে দত্তক নেওয়ার কথা। শতদ্রু পত্রিকা নামিয়ে অবাক হয়ে তাকায় শুভাঙ্গীর দিকে। কি কি বললে? দত্তক? হ্যাঁ, যদি আমাদের না হয় তবে দত্তক কেন নয়? একটা শিশুকে ঘর দিই না আমরা, সুস্থ পরিবার দেওয়ার চেষ্টা করি। তুমি সিরিয়াস? এটা কোনো খেলা? আমি চাই না। কেন চাও না? অন্তত একটা জীবন আলো পাবে। কারণ আমি চাই না অহেতুক আমার মাথায় বোঝা চাপাতে। আমি আমি দত্তক নিয়ে দায়িত্বের বোঝা বইতে পারবো না। তোমার কাছে সবকিছুই বোঝা, আমি একা কতটা বোঝা বইবো বলো তো? শোনো, তুমি সব সময় আমার দোষ খোঁজো না। আমি কি করি না বলো তো? কি করো না করো আমার জানার দরকার নেই, কিন্তু সংসারের ভালোর জন্য যেটা করার দরকার সেটা করতেই হবে। সারা দিন এই সংসার সংসার, এই সংসার সংসার করে এবার আমি বিরক্ত হয়ে যাচ্ছি। এভাবে একটা দম বন্ধকর জীবনে আমি বাঁচতে অভ্যস্ত নই। এটা বিয়ে করার আগে ভাবা উচিত ছিল। যদি আগে ভাবতে তাহলে দম বন্ধ করা পরিস্থিতিকে ডেকে আনতে হতো না। তাহলে তাহলে এখন আমি এসব ছেড়ে বেরোতে চাই। কি? এত বড় কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ বললাম, কারণ এই এক ব্যাপার নিয়ে তুমি দীর্ঘদিন ধরে কষ্ট পেয়েই চলেছ। আমার আর ভালো লাগছে না এটা। কষ্ট পাচ্ছি কারণ আমার সংসার চাই, একটা সম্পূর্ণ সংসার।
আমার সঙ্গে সংসার কি তাহলে অসম্পূর্ণ? ভালোবাসা হয়তো আছে, কিন্তু শূন্যতাও তো আছে। আমি সেটা সহ্য করতে পারছি না। অফিস থেকে ফেরার পর রাত হলেই আজকাল দূরত্ব বাড়ে। দুজনের মধ্যে ঝগড়া বাঁধে আবার। আর সেই দূরত্ব একটা খাটের দু প্রান্তে দুজনকে পড়ে থাকতে বাধ্য করে। বিনিদ্র রাত কেটে যায় কোনো কথা না বলে। এ যেন সত্যিই দিন দিন অসহনীয় হয়ে উঠছে। আমি সব সামলাই, অফিস, বাজার, রান্না, আর তুমি শুধু নিজের মতো থাকো। কবিতা লেখো, বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা মারো, ঘুরতে যাও, ফটো তোলো। এসব করে আর কি করে দিন কাটবে বলো তো? আমি আমি কি করি না বলো? আমি না থাকলে তুমি একটা দিনও টিকতে পারতে না। টিকবো, দরকার হলে একাই টিকবো। ধুত্তর, রোজ রোজ এই এক অশান্তি, নিকুচি করেছে ঘুমের। সে রাত্রে প্রথমবার শতদ্রু মাঝ রাত পর্যন্ত বসেছিল পূর্ব দিকের খোলা বারান্দায়। আজ ওকে বোঝার মতো মানুষ শুভাঙ্গীকে যেন বড্ড অচেনা লাগছে। মুক্ত বিহঙ্গের মতো বাঁচতে চেয়েছিল ও, কিন্তু আজ যেন বড্ড দমবন্ধ লাগছে। অজান্তেই ফোনের কিপ্যাডে হাত চলে যায়। ডায়াল করে ঋত্বিকার নাম্বার। কিরে, এত রাত্রে কি সমস্যা? বউ খেদালো নাকি? এই ইয়ার কি করিস না তো, ব্যাপারটা এবার সিরিয়াস দিকে এগোচ্ছে। এই বাচ্চা বাচ্চা করে কান মাথা ঝালাপালা করে দিচ্ছে এবার। আরে বাবা, দুজনের চেষ্টাতেই তো বাচ্চাটা হবে। তুই যদি এখনো মেন্টালি প্রিপেয়ার না থাকিস তাহলে তো সেটা সম্ভব নয়। সেটা শুভাঙ্গীকে বুঝতে হবে। যদি বুঝতে পারতো তাহলে তো আমার আর এত কিছু ভাবতে হতো না, তাই না? দেখ, আমি খুব খোলা মনে বাঁচতে চাই। ওই মাঝরাতে ঘুম থেকে উঠে ন্যাপি পাল্টাবো, তারপর একটা অবসর সন্ধে কবিতা লেখা ছেড়ে বাচ্চাকে দুই একে দুই নাম তার বই খুলে মুখস্থ করাবো, এইসব আমি সিরিয়াসলি কল্পনাও করতে পারি না। আমার ভালো লাগে না এসব। এভাবে কিন্তু তোদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। ব্যাপারটা তো দিন দিন খারাপের দিকে এগোচ্ছে। আমার মনে হয় তোদের দুজন মিলে দুজনকে আরো বেশি করে সময় দেওয়া উচিত। ধুস, সময় দেওয়া মানেই এখন এক কথা, বাচ্চা আর বাচ্চা। আর ভালো লাগছে না। ফোনে নিচু স্বরে কথা বলার শব্দ শুনে সন্তর্পণে খাট থেকে উঠে এলো শুভাঙ্গী। বারান্দার বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করল। ভুল বুঝল প্রথমবার। কেটে গেল কয়েকটা সপ্তাহ। দুজনের কথাবার্তা কমে গেছে। একদিন বিকেলে শুভাঙ্গী গম্ভীরভাবে কথাটা তুলল। আমাদের এভাবে থাকার কি আর কোনো দরকার আছে? মানে কি বলতে চাইছো? আমি বলছি আমরা আলাদা হয়ে যাই। আলাদা মানে ডিভোর্স? হ্যাঁ, এত লড়াই, এত অশান্তি, এটা কি ভালোবাসা? আর তাছাড়া আমার মনে হয় তোমার এখন আমার থেকেও ঋত্বিকাকে বেশি দরকার। এখানে ঋত্বিকা কোথা থেকে এলো? হঠাৎ ওর কথা তুললেই বা কেন? রাত জেগে এখন ওর সঙ্গে ফোনে কথা বলতেই তো তোমার ভালো লাগে, অথচ কত রাত আমরা দুজন দুজনের মতো জেগে কাটিয়ে দিচ্ছি। এসব তুমি কি ভাবছো শুভ? ঠিকই ভাবছি শতদ্রু। আর বেশি সম্পর্কটা তেতো হয়ে যাওয়ার আগে বেরিয়ে আসি। অন্তত দুজনের প্রতি শ্রদ্ধাটুকু থাকবে। আমি তোমাকে ছাড়া সত্যি সত্যি। মনে মনে কথাগুলো বলল শতদ্রু। আমিও চাই না, কিন্তু আমরা একে অপরকে তো কষ্ট দিচ্ছি। মনে মনে এই কথাগুলোই বলল শুভাঙ্গীও। চুপ করে যায় দুজনেই। ঘরে শুধুই ঘড়ির টিকটিক শব্দ। এভাবেই দেখতে দেখতে মাস ছয়েক গড়ালো। অবশেষে হাজির হলো সেই দিন, যেদিন আদালতে অফিসিয়ালি স্বাক্ষর সেরে মিউচুয়ালি দুজনের আলাদা হয়ে যাওয়ার দিনটা চলে এলো। দুজনে একই বেঞ্চের দু প্রান্তে বসে আছে, ভারাক্রান্ত মন নিয়ে মাথা নিচু করে। কারো বিরুদ্ধেই কোনো অভিযোগ নেই হয়তো, শুধুমাত্র একটা সন্তান। ভাবিনি এমন দিন আসবে। আমিও ভাবিনি। শুভ, তুই ছাড়া আমি আসলে কিছুই নই, জানিস। আমিও তো সব সময় তোমাকেই ভালোবেসেছি, কিন্তু শুধু ভালোবাসায় সংসার টেকে না। আদালতের মোহরি ডাকছে। কাগজে সই করার সময় হাত কাঁপছে দুজনেরই। ক্ষমা করিস শুভ। আমি করলাম, কিন্তু জীবন,
যাই হোক, ছাড়, ভালো থাকিস। আদালত থেকে বেরিয়ে আসছে ওরা দুজন। আজও সেই স্কুল ছুটির পর যেভাবে পাশাপাশি হাঁটত, সেভাবেই হাঁটছে ওরা। আকাশ মেঘলা, দুজনেই চুপচাপ হেঁটে যাচ্ছে আলাদা পথে। শতদ্রু আর শুভাঙ্গীর ডিভোর্স হয়ে গেল, কিন্তু ভালোবাসাটা রয়ে গেল। শুধু সংসারটা ভেঙে গেল। ডিভোর্সের পর কেটে গেছে বেশ কিছুদিন। আবারও আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নিচ্ছে শতদ্রু। প্রবল জেদ আর ইচ্ছেটাকে সম্বল করে নিজেকে গুছিয়ে নিচ্ছে শুভাঙ্গীও। ঠিক করেছে উত্তর কলকাতার ও নিজের বাড়িটা ছেড়ে একটা ছোট ফ্ল্যাট নিয়ে শিফট করে যাবে দক্ষিণে। না হলে যাতায়াতের পথে যখন তখন শতদ্রুর মুখোমুখি হওয়াটা খুব অস্বাভাবিক নয়। একই পাড়ায় বাড়ি, তাই যতটা সম্ভব দূরত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত। অন্যদিকে বহুদিন পর আজ অফিস জয়েন করছে শতদ্রু। অফিসের ক্যাফেটেরিয়া, দুপুরের বিরতি। শতদ্রু এক কাপ কফি নিয়ে বসেছে। ঋত্বিকা পাশে এসে বসল। শুনলাম আবার নাকি গতকাল তুই একাই টলিগঞ্জের অডিটোরিয়ামে কবিতা পাঠের আসরে চলে গিয়েছিলি। আমায় ডাকলি না কেন? ভেবেছিলাম তুই ব্যস্ত থাকবি, তাই। আর তাছাড়া তুই গেলে আমার কবিতাগুলো আর কেউ শুনতো না রে, সবাই তো তোর দিকেই তাকিয়ে থাকতো। বাহ, এখন আমি এত বড় কবি হয়ে গেছি নাকি? হ্যাঁ, তা তো হয়েইছে। আজকাল বেশ কতগুলো প্রকাশনা তোর কবিতা নেওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি ফেলে দিয়েছে। তাই নাকি? আর এই যে তোর নিজের একক কবিতার বই বেরোচ্ছে, সেটা তো বলছিস না। কবি শতদ্রুর কবিতার বই বেরোবে, এ তো বিশাল বড় ব্যাপার। ওসব কবি টবি না, পাঠক। তবে হ্যাঁ, কবিতা শুনলেই আমার বুকের ভেতরটা কেমন একটা হালকা লাগে, জানিস। ঠিকই বলেছিস, আমারও তাই মনে হয়। সংসার, দায়িত্ব, এসব আমাকে কখনোই টানতে পারেনি। আমিও তেমন, জানিস। সংসার মানে কেমন যেন একরকম শিকল। শুভাঙ্গী সবসময় চাইতো একটা সংসারের ভরাট ছবি, আমি পারিনি। জানি, আমিও পারিনি। তাই হয়তো আমার বিয়েটাও টিকলো না। দুজনের দৃষ্টিভঙ্গি মেলে না বলেই ভেঙে গেল সব। কিছুক্ষণের নীরবতা। তারপর হঠাৎ শতদ্রু ওর বইয়ের ব্যাগ থেকে একটা কবিতার খাতা বের করে। শুনবি, একটা কবিতা গতকাল রাতে লিখেছি। বল না, শুনতে চাই। আকাশের দিকে তাকিয়ে দেখেছি, খোলা ডানা মানে উড়ান নয়। মাঝ আকাশে খেই হারিয়ে মনে জমেছে শুধুই ভয়। দারুণ, এক্কেবারে তোর মতো লেখা। তুই যেভাবে নিঃসঙ্গতাকে ছুঁয়ে ছুঁয়ে বাঁচিস, আর তুই যেভাবে নিজের ভিতরের খালি জায়গাটা কবিতা দিয়ে ভরাট করে রাখিস। দেখলি তো, আমরা একে অপরকে বেশ ভালোই বুঝি। ঋত্বিকা, কখনো কখনো মনে হয় তুই না থাকলে আমি বোধহয় একেবারে ভেঙে পড়তাম, জানিস। আমি তোর জন্য আছি বলেই হয়তো তুই দাঁড়িয়ে আছিস। জানিস, শেষ পর্যন্ত শুভাঙ্গী কিনা তোর সঙ্গে আমায় সন্দেহ করলো। একেবারেই না। দেখ, ও কিন্তু সন্দেহ করেনি, ভুল বুঝেছে। আসলে ও তো জানে না যে আমরা দুজনেই সংসারকে ভয় পাই। তুই কদিন পরেই পালিয়ে যাবি, আমিও তাই করব। আমরা হচ্ছে গিয়ে বাউন্ডুলে। সত্যি, আমরা বরং এই বন্ধুত্বটা অন্তত বাঁচিয়ে রাখি। হ্যাঁ, এই সম্পর্কটা ভাই বোনের মতো, আবার বন্ধুর মতো, কিন্তু কোনো বাঁধন নেই। বাঁধন না থাকলেই এটা সৌন্দর্য বজায় থাকবে, জানিস তো। কয়েক সপ্তাহ পর একটা ক্যাফেতে ওরা দুজনে বসে আছে। জানিস তো, আমি আবার শুভাঙ্গীর সঙ্গে কথা বলছি মাঝে মাঝে। জানতাম এটা হবে। তোদের মধ্যে যা ছিল তা নিছক টুকরো করে ফেলা যায় না। কিন্তু জানিস, ওর সঙ্গে কথা বললেই মনে হয় আমি এখনো বেঁচে আছি, শ্বাস নিতে পারছি। ওর কোলেই তুই সব সময় শান্তি পেয়েছিস, আমি জানি। অথচ আমারই বোকামির জন্য সব শেষ হয়ে গেল। শেষ হয়নি, হয়তো অন্য রূপে আবার শুরু হবে। আরে বোকা, খাতায় কলমে শৈশাবোধ করলেই কি সব শেষ হয়ে যায় নাকি? বিষয়গুলো এতটাও ঠুনকো নয়। তবে একটা কথা মনে রাখ, ওকে আর এবার কষ্ট দিবি না।
চেষ্টা করব। ক্যাফের কাঁচের জানলার বাইরে দিয়ে তারায় ভরা আকাশটা দেখা যাচ্ছে। সন্ধে ঘন হয়ে রাত্রি নামছে। জানিস, আমি মাঝে মাঝে ভাবি, আমরা দুজন যদি কবিতার মানুষ হয়ে থেকে যাই তাহলে হয়তো বাঁচতে সুবিধা হবে। হ্যাঁ, সংসার নেই, বাচ্চা নেই, শুধু কবিতা আর আড্ডা, এটাই আমাদের জগৎ। হ্যাঁ, কিন্তু তোর জগতে শুভাঙ্গী আছে, সেটা অস্বীকার করতে পারবি না। আছে, ওর বাইরে আমার পৃথিবী অসম্পূর্ণ। তাই বলছি, ওর কাছেই ফিরে যা। বেশি দেরি হয়ে যাওয়ার আগে আবার সব ঠিকঠাক করে নে। তুই কিন্তু সত্যি অন্যরকম, ঋত্বিকা। তুই বন্ধু হিসেবে সত্যি অমূল্য। ওদিকে শুভাঙ্গী আস্তে আস্তে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে জীবনের একমাত্র অসম্পূর্ণ ইচ্ছে পূর্ণ করে নেওয়ার জন্য। মাতৃত্বের স্বাদ ও নেবেই। সিঙ্গেল মাদার হিসেবে দত্তক নেবে একটা বাচ্চাকে। হ্যাঁ, তার জন্য অবশ্যই প্রচুর কাঠ খড় পোড়াতে হবে। তবু হার মানবে না ও। শতদ্রুকে এসব বিষয়ে কিছু জানায়নি। যোগাযোগ আছে, দেখা হয়, কথাও হয়, তবে ব্যক্তিগত জীবনের কথা আর কেউই বলে না। একে অন্যের একটা নীরব আশ্রয় হিসেবে থেকে গেছে ওরা। ডিভোর্সের 2 বছর কেটে গেছে, তবু ফিরে ফিরে আসে দুজন দুজনের কাছে। কিন্তু ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলো বলতে চেয়েও আর বলতে পারে না কেউ। সেদিন বাগবাজারের একটা ছোট্ট ক্যাফেতে মিট করেছিল ওরা। শতদ্রু অফিস থেকে সোজা চলে এসেছিল ওখানে। আগে থেকেই পৌঁছে গিয়েছিল শুভাঙ্গী। দাঁড়া বাবা, আসছি বাড়ি। আমার একটু দেরি হবে। দীপু দিদিকে বলিস সন্ধ্যাবেলায় তোকে যেন দুধ গরম করে দেয়। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক নিয়ে ফিরবো চিপস। তবে চকলেট কিন্তু বেশি খেলে দাঁতে পোকা হবে। না না না, চকলেট খাবে না তুমি। আইসক্রিম চকলেট এখন কিছুদিন বন্ধ। দীপু দিদিকে বলো দুধটা গরম করে দেবে, আর ওই ক্রিম কেক আর বিস্কুটটা আছে না, ওটা দেবে। খেয়ে নাও মামাম, আমি আসছি। কিরে, কি ব্যাপার? কাকে ফোন করছিলি? কুহু, আমার মেয়ে। মেয়ে মানে? তুই বিয়ে কবে করলি জানাসনি তো? কাম অন শতদ্রু, মা হওয়ার জন্য বিয়ে করার দরকার হয় না। দত্তক নিয়েছি। আশা করি এতে তোর মত নেওয়ার প্রয়োজন ছিল না। না না না, তা নয়। আমি আসলে ভেবেছিলি আমাদের ডিভোর্সের পর যেমন তুই ঋত্বিকাকে পেয়ে গেছিস, তেমন আমিও কাউকে পেয়ে গেছি। তারপর বিয়ে করে এখন সুখে সংসার করছি, তাই তো? না রে, ভেবে দেখেছি সংসার করা আর আমার দ্বারা হবে না। তাই কুহুর সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে দেব। ভালো করেছিস। তোর তো অনেক দিনের ইচ্ছে ছিল। খুব ভালো করেছিস। যাই হোক, শোন, আজ না উঠে যেতে হবে। আজ আসি রে। তবে যাওয়ার আগে একটা কথা তোকে বলে যেতে হবে। তুই প্লিজ আমাকে আর ঋত্বিকাকে নিয়ে ভুল বুঝে থাকিস না। ঋত্বিকা আমার শুধুই বন্ধু। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি আসলে বুঝতে পারিনি তোরা সবসময় একসঙ্গে থাকিস, কথা বলিস, তাই ভেবেছিলাম। হ্যাঁ, সেই যাকে আজ উঠি রে। আসি, কেমন? ভালো থাকিস। ইতস্তত করে চেয়ারটা টেনে উঠে গেল শতদ্রু। আসলে মেডিকেল টেস্টের রিপোর্টটা হাতে এসেছে আজ। খবরটা জানানোর ছিল শুভাঙ্গীকে, কিন্তু কেন জানি না কিছুতেই বলতে পারল না। ছটফটে চঞ্চল ছেলেটা আজকাল বেশ শান্ত হয়ে গেছে, যেন নিজের মধ্যেই কিছু একটা লুকিয়ে রাখার চেষ্টা করছে বারবার। কি হয়েছে? শরীরটা খারাপ? ডাক্তার দেখাতে গিয়েছিলি তো, কি বললো ডাক্তার? রিপোর্টগুলো এলো? কিছু না, ওই মাঝে মাঝে বুকটা একটু ধড়ফড় করে। ডাক্তারকে এসব কিছু বলিনি আর। একেবারে পাগল। এতদিনের বন্ধু আমি, আমার কাছেও লুকোচ্ছিস? জানিস, আমি চাই না কেউ ভাবুক আমি দুর্বল। দুর্বল হওয়ায় লজ্জা নেই, লুকোনোটা লজ্জার। হয়তো ঠিক বলছিস।
ঋত্বিকা আর শতদ্রু দুজনেই তাদের সম্পর্কের সীমারেখার ভেতরে থাকতে জানে। শতদ্রু ক্রমশ শুভাঙ্গীর কাছে ফিরে যাচ্ছে। ঋত্বিকা নীরবে সমর্থন করে চলেছে, কিন্তু তা সত্ত্বেও আজকাল ছেলেটার শরীরটা খারাপ থাকছে। ব্যাপারটা নিয়ে বেশ ভাবছে ঋত্বিকা। শুভাঙ্গীর বাড়িতে গিয়ে সময় কাটাচ্ছিস, ঠিকই করছিস, ওই তো তোর আশ্রয়। আমি জানি এই জীবনে যদি কেউ সত্যিকারের আমার নিজের হয় সেটা শুধু শুভাঙ্গী। আমিও জানি। তুই না থাকলে আমি এত দূর এগোতেই পারতাম না। বন্ধুরাই শেষ অবলম্বন। আজকাল শতদ্রু প্রায় ঘন ঘনই শুভাঙ্গীর বাড়িতে পৌঁছে যায়। ছোট্ট মেয়েটার সঙ্গেও একটু একটু করে সম্পর্কটা ভালো হতে শুরু করেছে, যদিও শুভাঙ্গীর টানেই বারবার ওর বাড়ির রাস্তায় পা বাড়ায়। কেমন লাগছে চা? আমি এখন তোর পছন্দ মতোই চা করি, দুধ বেশি, চিনি 4 চামচ। একেবারে আগেকার মতোই, যেন পুরনো দিনের গন্ধ মিশে আছে। এতদিন বাদেও সেটা মনে আছে তোর? সেসব আমি কি করে ভুলবো বল? তুই তো ছিলি আমার সকাল, দুপুর, রাত, সব কিছুর সঙ্গী। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে দুজনেই। কি যেন একটা ভাবছে ওরা। হয়তো দুজনেই দুজনকে অনেক কিছু বলতে চায়, তবু বলতে পারে না। তারপর শুভাঙ্গী বইয়ের তাক থেকে একটা পুরনো অ্যালবাম বের করে। মনে আছে দার্জিলিং গিয়েছিলাম আমরা? এই ছবিটা তখনই তোলা। হ্যাঁ, তখন তোর চোখে শুধু স্বপ্ন ছিল। আমি বুঝিনি রে, সেগুলো পূরণ করতে পারবো না। শুধু স্বপ্নই তো নয়, সঙ্গ চেয়েছিলাম, একটা সাজানো সংসার চেয়েছিলাম। সেটুকু পেলেই বাকিটা মেনে নিতে পারতাম। জানি, আমারই দোষ। সংসার মানে কি আমি কখনোই বুঝে উঠতে পারিনি, জানিস। ছাড়ো সব কথা, রাত্রে খেয়ে তারপর বাড়ি যাস। বলেই ডাইনিং টেবিলের দিকে ইশারা করে বসতে বলল শতদ্রুকে। শতদ্রু বাধ্য ছেলের মতো পা বাড়ালো টেবিলের দিকে। এখনো তুই ভাত কম আর ডাল বেশি খাস, বদলাসনি একেবারেই। তুই তো আমায় শিখিয়েছিলি, এখনো দিব্যি মনে আছে। একদিন বলেছিলি মনে আছে, অতিরিক্ত ভাত খেলে হজম হবে না, ডাল নাকি বেশি খেতে হয়। আর তুই একদম পছন্দ করতিস না, মনে আছে সব? তারপর তুই হাত ধরে খাওয়াতে বসেছিলি, আমিও একদম সোনা মুখ করে খেয়ে নিয়েছিলাম। আমরা এত কিছু পারলাম, অথচ একসঙ্গে থাকতে পারলাম না। আবার পারবো না বল, তাই না রে? জানি না। কিছুক্ষণ পর বাড়ি ফিরে যেতে হবে শতদ্রুকে। শুভাঙ্গীর বাড়িতে আবারও হয়তো কোনোদিন আসবে। শতদ্রু হঠাৎ বুকের কাছে হাত রাখে, বেশ কষ্ট করে শ্বাস নেয়। কি হয়েছে শতদ্রু? এইভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু না, মাঝে মাঝে হয়, ওই একটু বুকটা একটা চাপ ধরে। কিছু না মানে? ডাক্তার দেখিয়েছিস? না। পাগল নাকি তুই? এতদিন বাদেও একটুও বদলাসনি তুই। নিজের যত্ন নিতে কবে শিখবি তুই? আমি আর যত্ন নিই না, কারণ তোর মতো আর কেউ যত্ন নিতে পারে না। এভাবে বলিস না। খানিকটা জোর করেই একজন কার্ডিওলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলো শুভাঙ্গী। পৌঁছে গেল তার চেম্বারে। শতদ্রুকে প্রায় জোর করেই নিয়ে যায়। ডাক্তার বলল তোর হার্ট দুর্বল হয়েছে, এতদিন অবহেলা করেছিস। জানি, তবে সময় কম আছে সেটা ভেবেই শান্তি পাচ্ছি। শান্তি পাচ্ছিস মানে? যদি আমার হাতে আর সময় নাই থাকে, তাহলে অন্তত তোর কাছে বাকি দিনগুলো কাটাতে চাই। এসব কথা বলিস না প্লিজ। ভয় পাচ্ছিস? তোর জন্য সব সময় পেয়েছিলাম, এখন আরো বেশি ভয় পাচ্ছি। আস্তে আস্তে শরীরের অবস্থা আরও খারাপ হতে শুরু করে শতদ্রুর। আজকাল অনেকটা সময় শুভাঙ্গীর বাড়িতেই কাটাতে ভালোবাসে। না,
সে অর্থে কোনো সম্পর্ক নেই ওদের। আইনি বিয়ে সেও ভেঙেছে প্রায় বছর 2 আগেই। এমনকি শুভাঙ্গীর আগের বাড়িটাও ভাড়া দিয়ে ওরা চলে এসেছে দক্ষিণের নতুন ফ্ল্যাটে। তবু বারবার ছুটে আসে শতদ্রু। শুভাঙ্গীর ঘরে লাইট অফ, শুধু জানলা দিয়ে চাঁদের আলো আসছে। শতদ্রু মেঝেতে শুয়ে আছে, শুভাঙ্গীর কোলে মাথা রেখে। শুভাঙ্গী চুপচাপ তাকিয়ে আছে ওর দিকে। ঘুম আসছে? না, তোর গলায় গান শুনলেই ঘুম আসবে। একটা গান শোনাবি প্লিজ? এখন আবার গান শুনবি? শরীর তো ভালো নেই রে, একটু রেস্ট কর না, চোখটা বন্ধ কর। রেস্টই তো করছি। শোনা না, ওই গানটা শোনা না প্লিজ। কোন গানটা? ওই যে, আমার প্রাণের পরে চলে গেল কে। কেন এখন কেন হঠাৎ করে এই গানটা শুনতে চাইছিস? তুই এখনো আমাকে ভালোবাসিস? শুভাঙ্গী চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর নিচু স্বরে বলে, ভালোবাসা কি কখনো মরে? তাহলে আমি চলে গেলেও তোর ভালোবাসা অটুট থাকবে বল? শতদ্রু। শুভাঙ্গীর কোলে মাথা রেখে শুয়ে রয়েছে শতদ্রু। বাইরে সন্ধে নামছে। কি হলো, থামলি কেন? কর। আর পারছি না। জানিস, আমি ছোটবেলায় শুনেছিলাম মানুষ মরে গেলে নাকি আকাশে তারা হয়ে যায়। আজ এইসব কথা কেন বলছিস তুই? কারণ আমি যদি চলে যাই, তুই রাতের আকাশে তাকালে আমাকে ঠিক দেখতে পাবি। আমি চাই না তোকে রাতের তারার মতো করে দেখতে। আমি চাই না। আমি চাই মানুষ হয়ে তুই আমার পাশে থাক, তারা হয়ে নয়। পাশে আছি তো, সব সময় থাকবো। তুই তুই প্লিজ গানটা গাইতে থাক। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে, হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। শতদ্রু, শতদ্রু, এই শতদ্রু, 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 কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বলে গেল ঘুমে, হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদেল রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। বসন্তে বাতাসটুকুর তবু ফেরা হলো না। গল্পটা আজ এই পর্যন্তই। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য শ্রোতা হিসেবে এসে থাকেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিতে অনুরোধ জানাবো। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন
স্নেহা দাস, রিয়া দাস, ইন্দ্রাণী আড্ডি, সন্দীপ, শেখ হাফিজুল, মোহিনী ভট্টাচার্য, নিয়তি সিং, জেরি ডন, শান্তনু বর্মন, কণা রোজারিও, পুষ্পা গুড়িয়া, কবিতা বেজ, ঈশানী ঘোষ, সোনালী চক্রবর্তী, সৌভিক সহ অনেকেই। এবার চলে আসি সেই জরুরি ঘোষণায়। ভালোবাসার মরশুমের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির হই। ওই চ্যানেলের লিংক এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, শুভাঙ্গী যে বাচ্চা মেয়েটিকে দত্তক নিয়েছিল তার নাম কি? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর খুবই সহজ। তাই চটপট মোবাইল ফোনটা নাও আর টাইপ করো সঠিক উত্তর। কথা দিচ্ছি, প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি 8টায়, আর তারপর ভূত চর্চায় আগামী শনিবার রাত ঠিক 11টায়, আবার তারপর আগামী মঙ্গলবার দুপুর 3:30। ততক্ষণ সকলে ভালো থেকো। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রেখো। আজ তবে আসি।